আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে সিআইডি। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জয় বাংলা ব্রিগেড নামের অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা করা ছিল বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র। এ অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকেও আসামি করা হয়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। ২০২০ সালের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় মেয়র তাপসের বিজয়ী হবার ফলাফলকে অবৈধ ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। তার স্থলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন বিচারক। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে ঈদের পর গেজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নাজিবুর রহমানের রিপোর্ট। দলীয় সরকারের অধীনে আধিপত্য বিস্তার করে ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে ভোট চুরি ও অনিয়মের অভিযোগ আনেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফলাফল ও গ্যাজেট বাতিল চেয়ে নির্বাচনের ১ মাস পর আদালতে মামলা করেন ইশরাক হোসেন। আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, বিজয়ী প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সহ ৮ জনকে। এ মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার ভোট গ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। গ্যাজেট পাশ হলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে জানান ইশরাকের আইনজীবী। এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল, ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট হবে এবং সেই গ্যাজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। রায়ের পর বিজয়ী ইশরাক হোসেন বলেন, অনিয়মই ছিল আওয়ামী লীগ নেতাদের জয়ের হাতিয়ার। দলের সমর্থন পেলে মেয়র হিসেবে শপথ নিতে চান তিনি। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। রায়ের পর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, সবার আগে জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। আমাদের দলীয় সিদ্ধান্ত, আমি যদি ভুল না করি, আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে। এখন আমি শপথ নিব কি নিব না, এটা হলো সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, যেটা আমি ইতিপূর্বে বলে এসেছি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও সম্মেলনের সাইড লাইনে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সাথে বৈঠকে ডক্টর ইউনুস একথা জানান। তিনি বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যা সমাধান করা হয়েছে। এছাড়া এশিয়ার বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি মুনের সাথে অন্য এক সাইড লাইন বৈঠক করেন ডক্টর ইউনুস। বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন এবং পরামর্শ চেয়েছেন প্রফেসর ইউনুস। এ সময় বান কি মুন ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন। এর আগে পৃথক বৈঠকে কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডং ইউর সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস। কু ডং ইউর সাথে বৈঠকে তিনি এর সহযোগিতা চান। তিনি জানান, শিগগিরই চীন বাংলাদেশ থেকে আম আমদানি শুরু করবে। এছাড়া ব্যাংক অফ চায়নার সাবেক ডেপুটি গভর্নর সহ বেশ কয়েকটি সাইড লাইন বৈঠক করেন
প্রধান উপদেষ্টা। পরে হাইনান থেকে বেইজিংয়ে যান তিনি। কাল শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এই কার্ড পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের দ্বিপাক্ষিক সফরে গতকাল চীনে গেছেন। সকালে তার কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ঈদের আগে গাবতলী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল গ্রামে ফেরা মানুষের চাপ। যাত্রীদের অভিযোগ, নেওয়া হচ্ছে টিকিটের বাড়তি দাম। আইনশৃঙ্খলা বাহিনী বলছে টিকিটের দাম বেশি রাখা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর ঈদগামী ট্রেনের যাত্রীরা বলছেন অনলাইন টিকিট সিস্টেমের সার্ভারের উন্নয়ন জরুরি। ইফতেখার রেজা রিপোর্ট। ঈদের আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও গাবতলী বাস টার্মিনালে নেই চিরচেনা যাত্রীদের ভিড়। নেই স্টেশনের কুলি ও বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলোর হাঁকডাক। অনেকটাই অলস সময় পার করছেন পরিবহন কর্মীরা। এমনই চিত্র গাবতলী বাস টার্মিনালের। তবে যাত্রীদের অভিযোগ, কিছুটা ভাড়া বেশি রাখা হচ্ছে। আর দূরপাল্লার বাস হওয়া সত্ত্বেও যাত্রাপথে বিভিন্ন স্থানে থেমে থেমে বাসে তোলা হয় লোকাল যাত্রী। 500 টাকা দিয়ে এসছে, এখন 700 টাকা। ঈদের সময় যদি ওই যে মাঝখান থেকে লোক না উঠায় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। 3 দিন 27 দুপুরবেলা থেকে 29 তারিখ পর্যন্ত যাত্রী হবে। এদিকে ঈদগামী যাত্রীদের যে কোনো সময় তাৎক্ষণিক স্ট্রাইকিং ফোর্সের সেবা সহ 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে র্যাব। যে সকল এলাকা হতে মূলত যাত্রীরা যাতায়াত করবেন সে সকল এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী পাল্লায় না পড়েন, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে। এছাড়া গাজীপুর মহাসড়ক পরিস্থিতি আজও স্বাভাবিক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখ যাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে। আর ট্রেনের যাত্রীরা বলছেন ঈদ যাত্রা আরও সহজ করতে ঈদ স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। প্রয়োজন ই টিকেটিং সিস্টেমের সার্ভারের আরও উন্নয়ন। সড়ক পথে অনেক ভোগান্তি প্লাস ওখানে দুর্ঘটনারও রিস্ক থাকে, যার জন্য আমরা ট্রেনটা আর কি একটু বেশি পছন্দ করি। আমার সত্যি অনেক ভালো লাগছে, কারণ আমরা 2 ঈদেই ছুটি পাই বাড়িতে যাওয়ার জন্য, সবার সাথে আনন্দে ঈদ উদযাপন করি। নির্ধারিত সময়ের 5 থেকে 10 মিনিট দেরিতে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে আন্তনগর সব ট্রেনগুলো। এদিকে পাটুরিয়া ঘাটেও নেই কোনো ভোগান্তি। সবশেষে আপন ঠিকানায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সব বয়সের যাত্রীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সমাগম শুরু হলেও নেই আগের মতো যাত্রীর চাপ। ভিড় না থাকলেও ঈদের জন্য লঞ্চ প্রস্তুত রেখেছেন মালিকরা। যাত্রীরা জানালেন ভিড় কম থাকায় স্বস্তিতেই নদীপথে যাত্রা করতে পারছেন তারা। রিপোর্ট কায়কুবাত মাহমুদের। সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও নেই যাত্রীর ভিড়। লঞ্চ শ্রমিকরা হাঁকডাক করে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও পাচ্ছেন না আশানুরূপ যাত্রী। বেশিরভাগ লঞ্চ ধারণ ক্ষমতার চেয়ে কম যাত্রী নিয়েই যাচ্ছে গন্তব্যে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা বলছেন সড়ক পথের চেয়ে নদীপথেই তারা স্বস্তি পান বেশি। ফলে এখনও লঞ্চেই যান বাড়ির পথে। আগের থেকে না খুব নিরিবিলি জানি হচ্ছে, কারণ লোকজনের চাপ একটু কম। সেফ জার্নি আর কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল, এই জন্য মূলত আমরা লঞ্চে যাই। হাজার ব্যস্ততার মাঝেও ফ্যামিলির সাথে ঈদ করাটা আসলে এটা আনন্দজনক। লঞ্চ কর্মচারীরা জানান সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নিয়েও যাত্রী পাওয়া যাচ্ছে না। গেছে টিভি আমরা 2 লাখ টাকা লঞ্চ দিছি, কোম্পানি লাভে নাই। এখন লঞ্চ বেশি, আপনার দিনের লাইনে লঞ্চ 23টা 24টা লঞ্চ চলে তো ভোলার লাইনে, এই কারণে প্রত্যেকটা বরিশালের লঞ্চ বন্ধ হয়ে ভোলার লাইনে দিচ্ছে। এখন পর্যন্ত আপাতত কেবিন এখনো খালি আছে, আর যাত্রীর চাপ একেবারে নেই বললেই চলে। আগে যে কালে মানে বৃষ্টি আনলে না, এই কালে আমরা ধরো যাত্রী হইতে ভরপুর। এখন যে অবস্থা লঞ্চ বন্ধ হয়ে আমাকে 5 মাস ধরে বেতন দেন আমাকে। তবে সামনের দিনগুলোয় যাত্রী কিছুটা বাড়বে বলে আশাবাদী লঞ্চ সংশ্লিষ্টরা। কায়কুবাত মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবসে সকাল থেকে বিভিন্ন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নেই ঘরে ফেরা মানুষের চাপ। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখ যাত্রায় যান চলাচল নির্বিঘ্ন রয়েছে। স্বাভাবিকের চেয়ে দূরপাল্লার যান চলাচল কিছুটা বৃদ্ধি পেলেও মহাসড়কের কোথাও যানবাহনের বাড়তি চাপ নেই। তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ও টহল দিচ্ছে যৌথ বাহিনী। গাজীপুরে বেশ কিছু কারখানা আগেভাগেই ছুটি দেওয়া হয়। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ। পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবক দল। এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্মুথ করার জন্য, সেভ করার জন্য আমরা এই ট্রাকগুলোকে এই কয়েকদিন আমরা ডাইভার্ট করে দিব, অন্যদিকে যাবে। আর গাড়িগুলোকে যেন চাকা ঘুরে এবং কেউ যেন এখানে পার্কিং করে না রাখে, সেই ব্যবস্থা আমরা করছি। জাতীয় নির্বাচন জুনে না ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার বক্তব্যে এর যথার্থ ও স্পষ্ট নির্দেশনা নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভী বলেন, স্বাধীনতার মূলতন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। বলেন, কথা ও কাজের মিল ছিল না ফ্যাসিস্ট শেখ হাসিনার। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। হাসিনা ও তার পরিবার ব্যাংক, বিমা লুট, বড় বড় প্রকল্পের আড়ালে অর্থ লুট করে দেশের বাইরে পাচার করেছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কি কাজ করে, কোন কোম্পানিতে কাজ করে, কি চাকরি করে? তো সে আমেরিকা, দুবাই, বিভিন্ন জায়গায় নাকি থাকে। কিভাবে থাকে? শেখ হাসিনার লোকরা যে অনাচার করেছে, যে অপচার করেছে, যে মাস্তানি করেছে, যে সন্ত্রাসী করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, আমাদের নামে যেন কেউ অভিযোগ না দেয়। বিগত 15 বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়াদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। বিকেলে রাজধানীর বাংলা মোটরে মোদি বিরোধী আন্দোলনের নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছে, তাদের খুশি করতেই নতজানু পররাষ্ট্রনীতি করাই ছিল শেখ হাসিনার কাজ। নাহিদ ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মোদি বিরোধী ও জুলাই হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল। এসব কিছুরই বিচার নিশ্চিত করতে হবে। ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারতীয় মিডিয়া 5 আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে। এসবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। এদিকে আজ 27শে রমজানের রাত হওয়ায় গুরুত্ব দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত হচ্ছে বাংলাদেশে। রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে কদর তালাশের কথা বলা হয়েছে। এ রাতেই মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ পবিত্র আল কুরআন। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আর নফল ইবাদতের তাগিদ আলেমদের। মিসবাহ হাসানের রিপোর্ট। রহমত, মাগফিরাত আর নাজাতের নজরানা নিয়ে আসা পবিত্র মাহে রমজান শেষ দুয়ারে। রমজানের শেষ দশকেই রয়েছে মহান আল্লাহ তাআলা প্রদত্ত মানবজাতির শাশ্বত জীবন বিধান পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর। মহান আল্লাহ বরকতময় রাতে বান্দাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি হচ্ছে হাজার মাসের চাইতে বেশি শ্রেষ্ঠ, বেশি সম্মানিত। তো এই রাতটি পাওয়ার মধ্য দিয়ে অন্যান্য নবীর উম্মত হাজার মাস ধরে ইবাদত বন্দিগি করে যেই স্থানে পৌঁছেছে,
এই একটি রাতে এবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্থান দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য গোলামদেরকে মাফ করে দিবেন। আকসারহু মিন আদাদিল হাসা, এই ভূখণ্ডে, এই পৃথিবীতে যে পরিমাণ ধূলিবালু আছে এর চাইতে বেশি পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন এবং তাদের দায়িত্ব হচ্ছে আমাদের জন্য তারা ক্ষমা চাইতে থাকবে এবং আমাদের জন্য শান্তি কামনা করবে। আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করবেন। লাইলাতুল কদরের রাতে নিজের গুনাহ মাপ ও মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে তারাবির পাশাপাশি ফজর পর্যন্ত তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ সহ নফল ইবাদত বেশি বেশি করার তাগিদ আলেমদের। পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। যারা জুলুম করেছে অন্যের উপরে, যদি আপনি শহীদ হয়েও মারা যান আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ করবে না, কারণ আপনি আরেকজনের উপর জুলুম করেছেন। যদি ওই ভাই আপনাকে মাফ না করে, নানা রকমের নেশায় যারা মত্ত হয়ে আছে তাদেরকে আল্লাহ তাআলা এই রজনীতেও মাফ করবেন না। এই লাইলাতুল কদরে যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়ে দুরাকাত করে মাসনা দুরাকাত করে আপনি সাধ্য অনুযায়ী, আপনার সুস্থতা অনুযায়ী আপনি পড়বেন, আল্লাহ তাআলা চাহে তো আপনার আমার সকলের গুনাহগুলো মাফ করে দেবে। মূলত রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে হাদিস শরীফে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে লাইলাতুল কদরের আরো খবর জানাবেন সহকর্মী নূর হোসেন। নূর, আজ পবিত্র লাইলাতুল কদরের রাত বলা হচ্ছে, তো বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? শাওন, আজকে 27 রমজানের যে তারাবি সেটি সম্পন্ন হয়েছে এবং সন্ধ্যার পর থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাজধানীর যে মুসল্লিরা রয়েছেন তাদের বাড়তি উপস্থিতি, বাড়তি ভিড় আমরা লক্ষ্য করেছি। পরিবারের ক্ষুদ্র সদস্যদের থেকে শুরু করে সিনিয়র যারা রয়েছেন তারা সবাই বায়তুল মোকাররম এসেছেন এবং লাইলাতুল কদরের যে মাহাত্ম্য রয়েছে সেটি অন্বেষণ করবার চেষ্টা করছেন। একটু আগে এখানে আজকের যে তারাবির নামাজ সেটি সমাপ্ত হয়েছে এবং এই তারাবির নামাজে পবিত্র কুরআন যে খতম করার বিষয়, পবিত্র কুরআন তিলাওয়াত যে সম্পন্ন করার বিষয় সেটিও সম্পন্ন করা হয়েছে এবং তারাবির নামাজ পরবর্তী এখানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যে মোনাজাত থেকে এদেশের মানুষের জন্য, এদেশের জন্য কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এখানে যারা মুসল্লিরা আসছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন এই বিশেষ রাতটি তারা নর্মাল সাধারণ কোনো ইবাদতের মধ্য দিয়ে শেষ করতে চান না। পুরো রাত তারা হচ্ছে এই মসজিদে এবং রাজধানীর অন্যান্য আরও যেসব মসজিদ রয়েছে সেসব মসজিদে ঘুরে ঘুরে ইবাদত বন্দেগি করে কাটাবেন এবং তারা বলছেন যে তারা তাদের যেই আত্মীয় স্বজন যারা পরলোকগত হয়েছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাত কামনায়, তাদের কবরের যেই শাস্তি সেসব মার্জনা কামনা করে দোয়া করবেন এবং তাদের পারিবারিক জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনে যাতে উন্নতি হয় সে সমস্ত বিষয় নিয়ে আল্লাহর কাছে তাদের যে প্রার্থনা সেটি তারা করবেন। যেহেতু আজকে ইসলাম ধর্মের পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী আজকের রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হচ্ছে এবং ইসলামিক যে স্কলাররা রয়েছেন তাদের অধিকাংশের বর্ণনা মতে আজকের রাত্রি কদরের রজনী হবার বা কদরের রাত হবার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য তাদের যে ফরিয়াদগুলো আল্লাহর কাছে রয়েছে, তাদের যে প্রার্থনাগুলো, দরখাস্তগুলো আল্লাহর কাছে রয়েছে সেটি তারা আজকেই আল্লাহর কাছে জানাবেন এবং তারা বলছেন যে সেটি আজকে কবুল হবা বা আল্লাহর কাছে তাদের প্রার্থনা মঞ্জুর হবার বিষয় রয়েছে। এজন্য তারা আজকে বায়তুল মোকাররমের এই মসজিদে এসে পুরো রাত প্রার্থনা, ইবাদত বন্দেগিতে কাটাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন নিজেদের সমৃদ্ধির জন্য, দেশের সমৃদ্ধির জন্য। একই সঙ্গে অনেকে একটি কথা স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনে যারা নির্যাতনের শিকার হচ্ছে, ইসরায়েলি বর্বরতার শিকার হচ্ছে, সেসব মুসলিম ভাইদের কল্যাণ কামনা করে তারা দোয়া করবেন, দোয়া করছেন। শাওন। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। সাজগোজ নারীদের অন্যতম অনুষঙ্গ। সবাই চায় নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে। নিজস্ব রুচি ও অভিজাত্য প্রকাশ পায় তাদের এই সাজে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদে নারীরা কেবল পোশাক কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পোশাকের সাথে মিল রেখে থাকে রুচিশীল গহনা ও সাজগোজের নানা সরঞ্জাম।
নিজেকে সবার থেকে আলাদা ও অনিন্দ্য সুন্দর করে সাজাতে ব্যস্ত তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরা। পোশাকের সাথে মিলিয়ে কানের দুল, হাতের বালা, গলার মালা সহ বাহারি গয়না খুঁজতে খুঁজতেই পেরিয়ে যায় দিন। ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি দেখছি, কসমেটিক্স, লিপস্টিক এসব দেখছি আর কি, সব মিলে। কানেরটা কিনছি, হাতেরটা কিনছি, গলারটা কিনবো, আর ড্রেসের সাথে তো জুতা আছে। জুয়েলারি আইটেমসগুলোই বাকি আছে, এখন ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসদের জন্য টুকিটাকি গিফটস আইটেম আর কি নেওয়া হচ্ছে। মূলত আমি হিজাবি যেহেতু, তো নেক পিস তেমন একটা কেনা হয় না। আমি ব্রেসলেট খুব পছন্দ করি, সো ওইটার সাথে ব্রেসলেট অথবা চুড়ি আর কি দেখছিলাম। ঈদকে উপলক্ষ করে বরাবরই নতুন শৈলীর গহনা ও বিভিন্ন ব্র্যান্ডের নতুন কালেকশনের বাহারি কসমেটিক্স দোকানে তুলেছেন ব্যবসায়ীরাও, আর তা আকর্ষণ করছে ক্রেতাদের দৃষ্টিও। এখন মোটামুটি সেল আছে টুকটাক ভালোই, সবাই পছন্দের জিনিস তো মোটামুটি সেল হইতাছে। হাতের চুড়ি ম্যাচিং, আংটি ম্যাচিং, কানের দুলটা ম্যাচিং, এখন ম্যাচিং সব কিছু আমাদের কাছে পাওয়া যাচ্ছে। পোশাকের সঙ্গে গহনা মানানসই না হলে পুরো সাজি যেন বৃথা। নান্দনিক গহনা ও নতুন ধারার উপস্থাপন যেন নজর কাড়ে সবার। তাই শৌখিন নারীদের ঈদের আগে নিজেকে সাজাতে এত তোড়জোড়। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের টানা 9 দিনের দীর্ঘ ছুটি মিললেও দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 3 এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় এবার টানা 9 দিন ঈদের ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা। সেই হিসেবে বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস। ঠিক আগের দিন বুধবারও সরকারি ছুটি থাকায় আগেভাগে বাড়ি যেতে অনেকে ছুটি নিয়েছেন। বৃহস্পতিবারও তারা ছুটি পেয়েছেন টানা 11 দিন। ঈদের আগে শেষ কর্মদিবসে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, একটানা ছুটিতে দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে কিনা। উপদেষ্টা মন্ডলীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগই আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে মিটিং করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। না না না, সুবিধা তৈরি করবে। আর দীর্ঘ ছুটিতে রাজধানী সহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই জানতে চাওয়া ছিল স্বরাষ্ট্র সচিবের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। আমরা আশা করি যে আল্লাহ নিশ্চয়ই আমাদের দেশকে যত রকম বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও তার রহমতের চাদরে আমাদেরকে সবাইকে ঢেকে রাখবেন। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করছে। বিভিন্ন টার্মিনাল সহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।